আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের ইএনটি ফাইনাল প্রো ভাইভা প্রিপারেশনের ভিডিওতে। আমরা জানি আমাদের ইএনটি ফাইনাল প্রোফে 4টা বক্স থাকে, ইয়ার, নোজ, থ্রট এবং নেক, যেগুলো থেকে আমাদেরকে একটা করে কার্ড তুলতে হয়। তার পাশাপাশি এই 4টা টপিক থেকে আমাদের শর্ট কেস থাকে। তো আমরা আজকে একটা বক্স নেক সম্পর্কে আলোচনা করব। নেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো থাইরয়েড। ইভেন অনেকে বলতে পারে যে ইএনটিরই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো থাইরয়েড। সেই থাইরয়েড সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, যেটা আমরা শর্ট কেসে তো পাবোই, সেই সাথে ভাইভাতেও আমাদেরকে খুব কমনলি ধরা হয়ে থাকে। তো এই শর্ট কেস এবং ভাইভাতে প্রিভিয়াস 2 ইয়ার্সে থাইরয়েড থেকে ইএনটিতে আমাদের সিনিয়রদেরকে যে প্রশ্নগুলো ধরা হয়েছে, আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো সলভ করার চেষ্টা করব। প্রায় 50টার চেয়েও বেশি প্রশ্ন আমার কাছে আছে, যেগুলো আজকে আমরা সলভ করব। তো বুঝতেই পারছো যে এক টপিক থেকে 50টা প্রশ্ন সলভ করলে সেখান থেকে আর আটকানোর মতো খুব একটা জিনিসপত্র বাকি থাকে না। তো আশা করি এটা থেকে আমরা কনসেপশন ক্লিয়ার করতে পারবো। তো আমরা 1 2 3 4 5 6 এভাবে কিন্তু প্রশ্ন এবং উত্তর বলতে থাকবো না। আমরা টোটাল ক্লাসটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি। যেমন আমরা ফার্স্ট সেগমেন্টে এখন এক্সামিনেশন এবং বেসিক থেকে 13টা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আমরা শুরু করি যে একটা থাইরয়েড এক্সামিনেশন আমরা কিভাবে করি। আমরা ফার্স্টে গ্রিটিংস, ইন্ট্রোডাকশন, পারমিশন, পজিশনিং, এক্সপোজার, স্ক্রিনিং, লিগ্যাল অ্যাটেন্ডেন্ট, এগুলো তো সব এক্সামিনেশনের ক্ষেত্রেই আমরা করি। তারপরে আমরা কিছু হিস্ট্রি নিয়ে থাকি। থাইরয়েডের ক্ষেত্রে বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করা ইম্পর্টেন্ট, কারণ সে যদি সমুদ্র থেকে অনেক দূরে থাকে, অর্থাৎ আয়োডিনের সাপ্লাই যদি সে কম পায়, সেই ক্ষেত্রে তার থাইরয়েড এনলার্জমেন্ট অর্থাৎ গয়টার হতে পারে। তো বর্তমানে যদিও হয় না এগুলা, তারপরেও এটা আমরা জিজ্ঞাসা করব। তারপরে যে কোনো সুয়েলিং এর জন্য কি সমস্যা, কতদিন থেকে, আসতে নাকি তাড়াতাড়ি বড় হচ্ছে, ব্যথা আছে কিনা, চিকিৎসা নিয়েছেন কিনা, এগুলো তো আমরা সব ক্ষেত্রেই জিজ্ঞাসা করি, ঠিক না? বিনাইন নাকি ম্যালিগন্যান্ট সেটা বোঝার জন্য। এছাড়া থাইরয়েডের ক্ষেত্রে হাইপো নাকি হাইপার সেটা বোঝার জন্য আমি আমার ইচ্ছা মতো 3 4টা প্রশ্ন করতে পারি। যেমন ঠান্ডা বা গরমে অস্বস্তি আছে কিনা, কিংবা ওজন কমছে নাকি বাড়ছে, খাবারের রুচি আছে কিনা, মাসিকের সমস্যা আছে কিনা, এই ধরনের কিছু প্রশ্ন আমরা করতে পারি। তো এগুলো আমরা জানি যে হাইপোতে কি হয়, হাইপারে কি হয়, এগুলো এই ক্ষেত্রে আমি বলছি না। এরপর আমরা ইন্সপেকশনে চলে যাব। আমরা জাস্ট দেখবো কি কি দেখবো, সাইট, সাইজ, শেপ, স্কিন কন্ডিশন, 4টা এজ দেখবো। তারপরে ভিজিবল পালসেশন এবং এনগর্জড ভেইন, এগুলো আমরা জাস্ট দেখে ফেলবো। তারপরে আমরা তাকে পানি খেতে বলবো অথবা ঢোক গিলতে বলবো, অর্থাৎ ডিগ্লুটিশন করতে বলবো। ডিগ্লুটিশন এটা মুভ করে কিনা সেটা দেখবো, কারণ আমরা জানি যে যে কোনো থাইরয়েড সুয়েলিং কিন্তু, অর্থাৎ থাইরয়েডের সাথে রিলেটেড যে কোনো সুয়েলিং কি হয়, মুভস আপ উইথ ডিগ্লুটিশন। এখন জিজ্ঞাসা করতে পারে যে কেন এটা মুভস আপ উইথ ডিগ্লুটিশন, বা কিভাবে বুঝলা থাইরয়েড। আমরা তো থাইরয়েড কিভাবে বুঝলাম, মুভস আপ উইথ ডিগ্লুটিশন দিয়ে বুঝলাম। এখন প্রশ্ন করবে কেন এটা মুভস আপ। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কি হয়, এটাকে এনক্লোজ করে রাখে প্রিট্রাকিয়াল ফাসা। বুঝতেই পারছো, প্রিট্রাকিয়াল মানে ট্রাকিয়ার সামনে। তো ট্রাকিয়ার সামনের যে ফাসাটা, এটা থাইরয়েড গ্ল্যান্ডের পোস্টেরিয়র মিডিয়ালি অ্যাটাচ হয় এবং টোটাল থাইরয়েড গ্ল্যান্ডটাকে কাভার করে রাখে। অর্থাৎ পোস্টেরিয়র মিডিয়ালি এটা লিগামেন্ট অফ বেরি ফর্ম করে তারপরে পেছনে যে ক্রিকয়েড কার্টিলেজ এবং ট্রাকিয়া এবং ল্যারিংসের সাথে লেগে যায়। এবং যখন আমরা ডিগ্লুটিশন করি তখন কিন্তু ল্যারিংস এবং ক্রিকয়েড কার্টিলেজ এগুলো ওপরের দিকে উঠে। আমাদের ইসোফ্যাগাস দিয়ে খাবার নিচে নামে, তখন ল্যারিংস এবং ক্রিকয়েড কার্টিলেজ ওপরের দিকে উঠে যায়। তো যেহেতু আমাদের থাইরয়েডটাও ক্রিকয়েড কার্টিলেজ, ল্যারিংস এগুলোর সাথে যুক্ত আছে, এই জন্য থাইরয়েডটাও তার সাথে কিন্তু ওপরে উঠে যায়। এবং থাইরয়েড রিলেটেড যত সুয়েলিং আছে সবগুলাই কিন্তু ওপরে ওঠে। ইভেন থাইরোগ্লোসাল সিস্টও ওপরে ওঠে। তাহলে এটাকে আমরা পার্থক্য করব কিভাবে? যদি আমার কাছে মনে হয় এটা একটা মিড লাইন নেক সুয়েলিং এবং থাইরোগ্লোসাল সিস্ট হতে পারে, সেই ক্ষেত্রে আমি তাকে কিন্তু টাং প্রোট্রুশন করতে বলবো, অর্থাৎ মুখ হা করে জিহ্বা বের করতে বলবো, এবং বুঝবো যে এটা কি থাইরোগ্লোসাল সিস্ট কিনা। যদি থাইরোগ্লোসাল সিস্ট হয় তাহলে মুভস আপ উইথ প্রোট্রুশন অফ টাংও হবে, অর্থাৎ মুভমেন্ট উইথ প্রোট্রুশন অফ টাং হবে। এটা কেন হবে এটা আমি অবশ্য পরে বলবো, যখন আমরা থাইরোগ্লোসাল সিস্ট করব। এরপর আমরা পালপেশন করব। সামনে থেকে আমরা 4টা টি দেখব। টেম্পারেচার আগে জিজ্ঞাসা করে নিব তার কোনো ব্যথা আছে কিনা, টেম্পারেচার, টেন্ডারনেস, স্টেপ মেজারমেন্ট এবং ট্রাকিয়াল পজিশনটা দেখব, খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা পেছনে চলে যাব। খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের থাইরয়েডের পালপেশন কিন্তু আমরা পেছন থেকে ম্যাক্সিমাম জিনিসপত্র করে থাকি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সারফেস মার্জিন, কনসিস্টেন্সি, ফিক্সিটি, মোবিলিটি এগুলো দেখে ফেলবো। মোবিলিটি দেখার সময় আমি ফার্স্টে নর্মালি দেখব, তারপরে আমার হাতে তার থুতনি দিয়ে চাপ দিতে বলবো এবং স্টার্নোক্লেইডোমাস্টোয়েড মাসেলটা টট হবে, তারপরে আমি মোবিলিটি দেখতে পারবো। এরপরে আমরা রেট্রোস্টার্নাল এক্সটেনশন দেখার জন্য লোয়ার মার্জিনটা পালপেট করা যায় কিনা দেখব, এবং পালপেশন শেষে যখন আমরা পারকাশন করব তখন ম্যানোগ্রিয়ামের উপরে, অর্থাৎ যেখানে সে এক্সটেন্ড হয়েছে সেখানে ডাল পারকাশন নোটও কিন্তু আমরা পেতে পারি। এরপর আমরা বেরিস সাইন এবং ককার সাইন দেখব, অথবা অনেকে কোচার সাইনও বলে থাকে। তো এটা কি আসলে, এটা আমরা দেখে ফেলি। বেরিস সাইন হচ্ছে আমরা যেখানে ক্যারোটিড পালসেশন দেখি, সেই ক্যারোটিড পালসেশনটা আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ নরমালি আমরা কোথায় পাই, অ্যান্টেরিয়র বর্ডার অফ স্টার্নোক্লেইডোমাস্টোয়েড এট দ্য লেভেল অফ আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজ। তো ক্যারোটিড পালসেশন একটা স্বাভাবিক মানুষের পাওয়ার কথা। যদি পাই তাহলে তো সেটা নেগেটিভ, অর্থাৎ বেরিস সাইনটা তখন কি হবে, নেগেটিভ হবে। আর যদি না পাই
তখন আমরা বুঝবো পজিটিভ, অর্থাৎ একটা মানুষের ক্যারোটিড পালসেশন পাওয়ার কথা। যদি আমি না পাই তাহলে কি চিন্তা করব, বেরিজ সাইন পজিটিভ। এটা আসলে কি ইন্ডিকেট করবে? এটা ইন্ডিকেট করবে তার কোনো ম্যালিগন্যান্ট থাইরয়েড সুইলিং আছে, যেটা তার ক্যারোটিড শিথে ইনফিল্ট্রেশন হয়েছে, যার ফলে ক্যারোটিড পালসটা ইম্পালপেবল হয়ে গেছে। এরপর আমরা কোকার সাইন দেখব অথবা কোচার সাইন দেখব। এই যখন আমরা সুইলিংটাকে দুই পাশ থেকে চাপ দিব এবং কিছুটা কান তার সামনে নিয়ে যাব, দেখবো যে আমরা স্ট্রাইডর শুনতে পাবো। যদি স্ট্রাইডর শুনতে পাই তাহলে কোচার সাইন পজিটিভ। এটা কি ইন্ডিকেট করবে? ট্রাকিয়াল কম্প্রেশন আছে, অর্থাৎ সুইলিংটা ট্রাকিয়াকে কম্প্রেশন করে রেখেছে। আর যদি কোনো কম্প্রেশন না থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্ট্রাইডর শুনতে পাবো না, সেই ক্ষেত্রে আমরা কোচার সাইন নেগেটিভ বলবো। এরপরে আমরা পেছন থেকে একটা আই সাইন দেখি, সেটা হলো নেভজিগার সাইন। এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু একমাত্র আই সাইন যেটা আমরা পেছন থেকে দেখি। আমরা তার মাথাটাকে আমাদের আই লেভেলে নিয়ে যাব এবং দেখবো যে তার প্রোট্রুশন অফ আইবল আছে কিনা, অর্থাৎ এক্সোপথ্যালমাস আছে কিনা, এটা আমরা বুঝতে পারবো পেছন থেকে। এরপর আমরা সার্ভিক্যাল লিম্ফ নোড পেছনে দেখে ফেলবো, তারপর আমরা সামনে চলে আসবো। সামনে এসে আমরা বাকি যেই আই সাইন গুলো আছে সেগুলো দেখবো, অর্থাৎ স্টিল ওয়াক সাইন। নামেই বোঝা যাচ্ছে স্টিল হয়ে গেছে, অর্থাৎ সে পলক ফেলছে না, এরকম যদি হয় সেটা হচ্ছে স্টিল ওয়াক সাইন। এরপর আমরা দেখবো ডেল রিম্পল সাইন। ডেল রিম্পল সাইন মানে তার আপার স্ক্লেরা দেখা যাচ্ছে কিনা। তারপরে আমরা তার মাথাটা ফিক্স করে উপরে তাকাতে বলবো, যদি রিঙ্কলিং না থাকে ফোরহেডে। নর্মাল একটা মানুষ যখন উপরে তাকাবে তার ফোরহেডে কিছু রিঙ্কলিং থাকে, এটা যদি অ্যাবসেন্ট হয় তাহলে বুঝবো জোফ্রয় সাইন পজিটিভ। এরপর আমরা ভন গ্রাফি সাইন। আমার একটা আঙ্গুলকে আমি উপরে নিচে করব এবং তাকে সেটা ফলো করতে বলবো। যদি তার আইবলটা ফলো করে কিন্তু লিডটা ল্যাগ হয়ে যায়, অর্থাৎ লিডটা ফলো করতে না পারে আই লিডটা, সেই ক্ষেত্রে আমরা বুঝবো ভন গ্রাফি সাইন পজিটিভ। এরপরে আমরা তাকে একটা দূরের কোনো অবজেক্টের দিকে তাকাতে বলবো এবং হঠাৎ করে আমার আঙ্গুলটা তার চোখের সামনে নিব, অর্থাৎ অ্যাকোমোডেশন আছে কিনা সেটা আমরা দেখব। যদি অ্যাকোমোডেশন লস থাকে, অর্থাৎ মিডিয়ালি তার কনভার্জেন্ট করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা বুঝবো মোবিয়াস সাইন পজিটিভ। এরপর আমরা হাত ধরে দেখব টেম্পারেচার, সুইটিং, ট্রেমর, পালস এগুলো দেখে ফেলবো এবং ইভেন জার্কও দেখা যায় আমরা জানি। তারপরে অস্কালটেশনে আমরা থাইরয়েড, ব্রুই দেখে ফেলবো। এগুলো সাধারণত আমরা আপার পোলের কাছে দেখার চেষ্টা করি। তো এইভাবে আমরা এক্সামিনেশন করে ফেললাম। আমি এখানে জাস্ট একটা প্রোফর্মা দিলাম, তুমি এটাকে তোমার ইচ্ছা মতো মডিফাই করে ফেলতে পারো। তো এখান থেকে কিন্তু কি কি সাইন আমরা এক্সামিনেশনে দেখব, থাইরয়েড এবং নন থাইরয়েড নোডের মধ্যে পার্থক্য কি, অর্থাৎ মুভস আপ উইথ ডিগ্লুটিশন, এটা আমরা বলেছি। কেন এটা মুভ করে এগুলো আমরা বলে ফেলেছি। পালপেশনে আমরা কেমন পাবো, কত সেন্টিমিটার পাবো, কত সেন্টিমিটার পেলে কার্সিনোমা চিন্তা করবো, এটা আমি একটু পরে বলবো। যে আমরা হাই রিস্ক কখন বলি, মোর দেন 4 সেন্টিমিটার হলে কিন্তু এটা কার্সিনোমা হওয়ার জন্য হাই রিস্ক। বেরিজ সাইন কি কখন পাবো, কোচার সাইন কি কখন পাবো, এগুলো আমরা বলে ফেলেছি। এরপর আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এক্সামিনেশন তো করলা, তোমার ডায়াগনোসিস কি। ডায়াগনোসিসে আমাদের দুইটা জিনিস হতে পারে। একটা হতে পারে মাল্টি নোডিউলার গয়টার, যখন আমরা দেখবো যে অনেকগুলো নোডিউল আমার কাছে মনে হচ্ছে হাতে ফিল করে, তখন আমরা বলবো মাল্টি নোডিউলার গয়টার। আর যদি সিঙ্গেল নোডিউল মনে হয় সেই ক্ষেত্রে আমরা বলবো সলিটারি থাইরয়েড নোডিউল। তাহলে কেন আমরা সলিটারি বললাম? সলিটারি মানে সিঙ্গেল, when there is a palpable nodule in one lobe without any palpable abnormality in the rest of the gland. জাস্ট একটা জায়গাতে palpable nodule আছে আর কোথাও কোনো নোডিউল নাই, তাহলে সেটাকে আমরা বলবো সলিটারি। তবে এটাও কিন্তু মাল্টিনোডিউলার হতে পারে। আমার হাতে দেখে সিঙ্গেল নোডিউল মনে হচ্ছে, কিন্তু আরো অনেক ছোট ছোট নোডিউল আছে যেগুলো আমি হয়তো ধরতে পারছি না, কিন্তু আমি যখন আল্ট্রাসোনোগ্রাফি করব তখন কিন্তু আমরা ধরতে পারবো। তো এটা মাল্টিনোডিউলারও হতে পারে। আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা ডায়াগনোসিস করতে পারবো, কারণ আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু 2 to 3 মিলিমিটার পর্যন্ত নোডিউল ডায়াগনোসিস করতে পারে। আর মাল্টিনোডিউল আমরা কিভাবে বুঝবো? পালপেশন করেই আমরা বুঝতে পারবো অনেকগুলো নোডিউল যদি আমার হাতে লাগে। আর তারপরেও যদি না বুঝতে পারি তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করব। আর সলিটারি কেন বললাম আমরা বলে ফেলেছি। আর কিভাবে বুঝবো? আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা আলটিমেটলি ক্লিয়ার হবো যেটা আসলেই সলিটারি কিনা। তারপরে আমরা হচ্ছে এটা পালপেশন করেছি ব্যাক থেকে, আর কি কি পালপেট করতে হয় এগুলো আমরা বলে ফেলেছি। আমরা তো ডায়াগনোসিসে সলিটারি থাইরয়েড নোডিউল অথবা মাল্টিনোডিউলার গয়টার বলেছি। একটা সলিটারি নোডিউল কখন ম্যালিগনেন্সির জন্য হাই রিস্ক থাকবে সেটা আমরা এই চার্টে দেখতে পাচ্ছি। এজ লেস দেন 20 ইয়ার্স কিংবা মোর দেন 45 ইয়ার্স যদি হয়, সেক্স মেল জেন্ডার যদি হয়। ফিমেলের ক্ষেত্রে আমরা জানি কার্সিনোমা বেশি হয় 3 গুণ অথবা 2 থেকে 4 গুণ মেলের চাইতে বেশি হয়। তবে আমরা যখন নোডিউল পেয়ে যাব তখন কিন্তু মেল জেন্ডারের জন্য সেটা একটা হাই রিস্ক হিসেবে কাজ করবে। হিস্ট্রি অফ প্রিভিয়াস রেডিয়েশন টু নেক, ফ্যামিলি হিস্ট্রি অফ থাইরয়েড কার্সিনোমা, এগুলো যদি আমরা পাই সেই ক্ষেত্রে সেটা হাই রিস্ক থাকবে। আমরা জিজ্ঞাসা করে যদি র্যাপিড গ্রোথ কিংবা পেইন কিংবা কম্প্রেসিভ ফিচার যেমন স্ট্রাইডর, ডিসনিয়া, ডিসফেজিয়া এগুলা পাই তাহলে সেটা ম্যালিগনেন্সির জন্য হাই রিস্ক হিসেবে কাজ করবে। আমরা এক্সামিনেশন করে তার সাইজ যদি মোর দেন 4 সেন্টিমিটার এবং সেটার কনসিস্টেন্সি হার্ড এবং ফিক্সড যদি পাই সেই ক্ষেত্রে সেটা হাই রিস্ক ফর ম্যালিগনেন্সি।
এবং আমরা ইনভেস্টিগেশনে যখন এফএনএসি করব, এফএনএসি করার পরপরই সেটা যদি র্যাপিডলি ফিল করে, অর্থাৎ সেটা যদি সিস্টিক ইনকনসিস্টেন্সি হয়, এমনিতে সলিড হলে আমরা জানি যে হার্ট ফিক্সড হলে বেশি চান্স ফর ম্যালিগনেন্সি, তবে এটা যদি সিস্টিক হয়, সিস্টটা যখন র্যাপিডলি ফিল হয়ে যায়, রিকারেন্ট হয়, সেই ক্ষেত্রেও সেটা কিন্তু হাই রিস্ক হিসেবে কাজ করে থাকে। তাহলে এখানে জিজ্ঞাসা করা হয় যে সলিটারির ক্ষেত্রে এজ কত ছিল, সেক্স কি ছিল, এবং এজ জানার ইম্পর্টেন্স কি, সেক্স কেন ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। আর কার ক্ষেত্রে আমরা কার্সিনোমা বেশি পাই, ফিমেলের ক্ষেত্রে কিন্তু 3 টাইমস বেশি পাই মেলের তুলনায়। গয়টার মানে কি এবং ক্লাসিফিকেশন অফ গয়টার, আমরা তো বলেছি যে সলিটারি থাইরয়েড নোডিউল অথবা মাল্টিনোডিউলার গয়টার। গয়টার যখন বলবো জিজ্ঞাসা করবে যে গয়টার মানে কি। থাইরয়েড গ্ল্যান্ড এমনিতে ইম্পালপেবল থাকে, যদি এটা যে কোনো সময় যদি সোলেন হয়ে যায় কিংবা এনলার্জমেন্ট হয়ে যায়, এনি সোয়েলিং, সেটা আমরা বলি গয়টার। তাহলে গয়টারের ক্লাসিফিকেশন যদি জিজ্ঞাসা করা হয়, সিম্পল অথবা টক্সিক হতে পারে। আমরা কিছু টক্সিক ফিচার আই সাইন দেখেছি না, সেগুলো যদি থাকে সেটা টক্সিক, আর না থাকলে সিম্পল। তাহলে এটাও আমরা ডায়াগনোসিসে অনেক সময় মেনশন করে দিই যে নন টক্সিক মাল্টিনোডিউলার গয়টার কিংবা টক্সিক মাল্টিনোডিউলার গয়টার। তাহলে সিম্পলের মধ্যে আবার আছে ডিফিউজ হাইপারপ্লাস্টিক, যেটা ফিজিওলজিক্যালি পিউবার্টি বা প্রেগন্যান্সিতে হতে পারে, কিংবা মাল্টিনোডিউলার। টক্সিকের মধ্যেও ডিফিউজ বা মাল্টিনোডিউলার হতে পারে, সাথে টক্সিক অ্যাডেনোমা হতে পারে। ডিফিউজ কখন থাকে? গ্রেভস ডিজিজের ক্ষেত্রে। আর নিওপ্লাস্টিক হলে তো সেটা বিনাইনও হতে পারে, ম্যালিগনেন্টও হতে পারে। আর ইনফ্লামেটরির মধ্যে অটোইমিউন, ফাইব্রোজিং, গ্র্যানুলোমেটাস, ইনফেক্টিভ এবং আদার কজের জন্য হতে পারে। কি কি কজ আছে সেগুলো আমরা পাশে দুই একটা করে পড়ার চেষ্টা করব। তো এটা আমরা পড়ে ফেললাম। এরপরে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, পেশেন্ট কেন অ্যাডমিট হয় ইএনটিতে? তার তো একটা সোয়েলিং আছে, সেই সোয়েলিংটা নিয়ে অ্যাডমিট হতে পারে, লার্জ একটা সোয়েলিং, সেটা তার জন্যই কষ্টকর, তো সেটার জন্য সে এসেছে। অথবা ছোট একটা সোয়েলিং যেটা ইনসিডেন্টালি ডায়াগনোস হয়েছে অন্য কোনো ইমেজিং করতে যেয়ে। অথবা তার প্রেশার সিমটম সাথে থাকতে পারে, যখন বড় একটা সোয়েলিং সেটা প্রেশার সিমটম ক্রিয়েট করতে পারে। স্ট্রাইডর, ট্রাকিয়াকে কম্প্রেশন করলে স্ট্রাইডর হবে, ডিসনিয়া হবে, ইসোফেগাসকে কম্প্রেশন করলে ডিসফেজিয়া হবে, হোর্সনেস অফ ভয়েস হবে যখন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে কম্প্রেশন করবে। আর সাথে তার হাইপো বা হাইপারথাইরয়েডিজমের ফিচার থাকতে পারে। তো এগুলো নিয়ে সে আমার কাছে আসতে পারে। এরপরে নেক্সট প্রশ্ন হলো যে থাইরয়েডের কার্সিনোমা কি কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইমারি এবং সেকেন্ডারি কার্সিনোমা হতে পারে, অর্থাৎ মেটাস্ট্যাটিক কিংবা ইনফিলট্রেটিভ কার্সিনোমার পাশাপাশি প্রাইমারি কার্সিনোমা হতে পারে। প্রাইমারি প্যাপিলারি 80%, এটা সবচেয়ে কমন। ফলিকুলার 10%। এই দুইটাকে আমরা বলি ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। আর অ্যানাপ্লাস্টিককে আমরা বলি পোরলি ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, এটা সবচেয়ে খারাপ। আর যেগুলো ডিফারেন্সিয়েটেড এগুলো ভালো, প্যাপিলারিটা অনেক ভালো। অ্যানাপ্লাস্টিক 5%, মেডুলারি কার্সিনোমা 2.5% এবং লিম্ফোমা 2.5%। তো এখান থেকে আমাদেরকে প্রশ্ন করা হয় যে কি কি কার্সিনোমা আছে বা কি কি টিউমার আছে, কোনটা বেশি ডেঞ্জারাস। আমরা জানি অ্যানাপ্লাস্টিকটা বেশি ডেঞ্জারাস এবং সবচেয়ে ভালো কোনটা? প্যাপিলারি কার্সিনোমা অথবা ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, প্যাপিলারি, ফলিকুলার। থাইরয়েড গ্ল্যান্ড কয়টা? আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড একটাই থাকে, কিন্তু এটার দুইটা লোব থাকে এবং একটা ইথমাস থাকে। এরপরে থাইরয়েডের আর্টারি সাপ্লাই, সুপিরিয়র থাইরয়েড আর্টারি হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এবং ইনফিরিয়র থাইরয়েড আর্টারি হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ সাবক্লেভিয়ান আর্টারি। আর অনেক সময় থাইরয়েডিয়া ইমা আর্টারি থাকে 30% কেসে, যেটা সরাসরি আর্চ অফ এওর্টা থেকে উঠতে পারে অথবা ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকেও উঠতে পারে। আরো কিছু অ্যাক্সেসরি থাইরয়েড আর্টারি থাকতে পারে। আর ভেনাস ড্রেনে সুপিরিয়র মিডল থাইরয়েড ভেন এবং কোচার্স ভেন থাকে অনেক সময়, যারা ইন্টারনাল জুগুলার ভেনে ড্রেন করে। আর ইনফিরিয়র থাইরয়েড ভেন যেটা লেফট ব্রাকিওসেফালিক ভেনে ড্রেন করে। এটা হলো ব্লাড সাপ্লাই। আর ইন্টারনাল ক্যারোটিড কিন্তু নেকে কোনো সাপ্লাই দেয় না, এটা সরাসরি ব্রেনের ভিতরে সাপ্লাই দেয়। আর এক্সটার্নাল ক্যারোটিডের 8টা ব্রাঞ্চ আছে, যেটা আমরা টনসিল বলার সময় বলেছি, এখানে রিপিট করব না। যদি না দেখা থাকে অবশ্যই টনসিলের ভিডিওটা এখনই দেখে ফেলতে পারো। ফার্স্ট সেগমেন্টে আমরা এক্সামিনেশন এবং বেসিক থেকে 13টা প্রশ্ন সলভ করেছি। সেকেন্ড সেগমেন্টে আমরা ইনভেস্টিগেশন থেকে 6টা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আমরা কি কি ইনভেস্টিগেশন দিব এবং তাদের পারপাসটাই বা কি হবে সেটা আমরা জানার চেষ্টা করব। শুরুতেই আমরা পেশেন্টকে থাইরয়েড ফাংশন টেস্ট দিব। আমরা সবাইকে টিএসএইচ দিয়ে থাকি এবং এরপরে প্রয়োজন হলে ফ্রি টি4, আর তারপরে প্রয়োজন হলে আমরা ফ্রি টি3 দিতে পারি, অর্থাৎ সবগুলোই দিতে পারি। কেন এটা দিই? থাইরয়েড স্ট্যাটাস দেখার জন্য পেশেন্টকে আমরা সবসময় ইউথাইরয়েড কন্ডিশনে রাখতে চাই। এরপর আমরা আলট্রাসোনোগ্রাফি অফ অ্যান্টেরিয়র নেক করে থাকি। শুধু থাইরয়েড গ্ল্যান্ড করলে অনেক সময় লিম্ফ নোড বা এরকম আশেপাশের স্ট্রাকচার বোঝা যায় না, এই জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি অফ নেক করে থাকি। এটাতে আমরা সাইজ বুঝতে পারি, 2 to 3 মিলিমিটার থেকেই কিন্তু ডায়াগনোসিস করা যায়, এবং এটার কনসিস্টেন্সিটা কি সলিড নাকি সিস্টিক নাকি কমপ্লেক্স সেটা জানা যায়। এমনিতে তো ম্যালিগন্যান্সি সলিড হয়, হার্ড ফিক্স যদি হয় সেই ক্ষেত্রে, তবে সিস্টিকও হতে পারে অনেক সময়। যদি সেটা র্যাপিডলি ফিল্ড হয় তাহলে সেটা হাই রিস্ক ছিল, আমরা আগেই পড়েছি। আবার অনেক সময় কমপ্লেক্স হলেও সেটা কিন্তু কার্সিনোমাকে ইন্ডিকেট করে। সিঙ্গেল নাকি মাল্টিপল জানতে পারবো, লোকেশন জানতে পারবো কোন লোবে আছে, কোন অথবা ইথমাসে আছে কিনা, ভাস্কুলার ইনভেশন হয়েছে কিনা, কিংবা কোনো এনলার্জ সার্ভাইকাল লিম্ফ নোড আছে কিনা। ইভেন এটা কিন্তু এফএনএসি কেও গাইড করতে পারে।
তো এই এতগুলা অ্যাডভান্টেজ আমরা পেয়েছি আল্ট্রাসোনোগ্রাফির। এরপরে আমরা এফএনএসি নিব থাইরয়েড সুইলিং থেকে, যেটা আমাদের বিনাইনকে ম্যালিগনেন্টের সাথে পার্থক্য করতে পারে। তবে সবগুলার বিনাইন ম্যালিগনেন্ট পার্থক্য করতে পারলেও ফলিকুলারের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাডিনোমা কার্সিনোমা অর্থাৎ বিনাইন ম্যালিগনেন্টকে পার্থক্য করতে পারে না। কারণ প্যাপিলারি তো আমরা দেখেই বুঝতে পারবো, প্যাপিলারি প্যাটার্ন থাকবে, কিন্তু ফলিকুলারের ক্ষেত্রে কার্সিনোমা বুঝতে হলে আমাদের ক্যাপসুলার এবং ভাস্কুলার ইনভেশন বুঝতে হয়, না হলে কিন্তু আমরা অ্যাডিনোমা কার্সিনোমা বুঝতে পারি না। তো এফএনএসিতে যেহেতু ক্যাপসুলার ভাস্কুলার ইনভেশন বোঝা যায় না, আমরা জাস্ট একটা সেল দেখি, এই জন্য কিন্তু এফএনএসিতে অ্যাডেনোমা কার্সিনোমাকে পার্থক্য করতে পারি না ফলিকুলারের ক্ষেত্রে। জাস্ট সে বলে দিবে ফলিকুলার নিওপ্লাজম। এখন নিওপ্লাজমের মধ্যে এটা কি বিনাইন নাকি ম্যালিগনেন্ট, এটা আমাদেরকে বায়োপসি করে বুঝতে হবে, অর্থাৎ অপারেশনের পরে আমরা যখন বায়োপসি করব তখন আমরা জাস্ট বুঝতে পারবো এটা। তো এটা ট্রিটমেন্টটা পড়ার সময় এটা আরেকটু ক্লিয়ার হবে। তো ইএনটিতে থাইরয়েডের ইনভেস্টিগেশন বলার সময় আমরা জাস্ট এই তিনটাই বলবো। তারপরেও সার্জারিতে যেহেতু আমরা আরো অনেকগুলা পড়ি, আমি লোভ সামলাতে না পেরে এখানে আরো দুইটা লিখেছি। সিটি আর এমআরআই কখন করব, রেট্রোস্টার্নাল এক্সটেনশন জানার জন্য, এবং এক্স-রে অফ নেক করতে পারি ট্রাকিয়াল পজিশন জানার জন্য। কারণ যখন আমরা অ্যানেস্থেসিয়া দিব, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করার সময় কিন্তু ট্রাকিয়াল পজিশনটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা জিএ ফিটনেসের জন্য বেশ কিছু ইনভেস্টিগেশন করে থাকি। সিবিসি করি, অ্যানিমিয়া আছে কিনা, থাকলে কারেকশন করতে হবে। সেরাম ক্রিয়েটিনিন ইউরিনারি করে থাকি রেনাল ফাংশন দেখার জন্য, কিংবা ইউটিআই থাকলেও জানা যায়। আরবিএস করে ডায়াবেটিস আছে কিনা জানবো, থাকলে কারেকশন করতে হবে অথবা কন্ট্রোল করতে হবে। চেস্ট এক্সরে করে পালমোনারি ফাংশন জানতে পারি। টিবি, মেটাস্টেসিস কিংবা আদার কোনো প্যাথোলজি আছে কিনা সেগুলোকে এক্সক্লুড করতে পারি। ইসিজি করে আমরা কার্ডিয়াক স্ট্যাটাসটা জানতে পারি। এগুলো আমরা জিএ ফিটনেসের জন্য করব। এবং এছাড়াও আমরা অনেক সার্জন কোয়াগুলেশন প্রোফাইল করতে প্রিফার করেন, এবং ব্লাড গ্রুপিং আরএইচ টাইপিং করে আমরা ব্লাড রেডি রাখি, যেহেতু সার্জারিতে হেমোরেজ হতে পারে। আর ডক্টরের সেফটির জন্য আমরা এইচবিএসএজি করে থাকি। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসে যে আমরা কি কি ইনভেস্টিগেশন করব, তাদের পারপাসটাই বা কি, বা কোনো একটা পেশেন্ট যখন মাল্টিনোডিউলার গয়টা নিয়ে আসবে তার ক্ষেত্রে ইনভেস্টিগেশন কি। যে কোনো ক্ষেত্রে আমরা জাস্ট ওই তিনটা ইনভেস্টিগেশনের নাম বলবো, এবং জিএ ফিটনেসের গুলো তো সব ক্ষেত্রেই বলবো কি কি ইনভেস্টিগেশন করব থাইরয়েডে। এবং একটা প্রশ্ন দেখলাম কমনলি করে যে কোনটা কোন লেভেলে করা যায়, তো এটার আনসার আমার জানা নাই আপাতত, এটা টিচারকে জিজ্ঞাসা করতে হবে। আর থাইরয়েড ফাংশন টেস্ট করতে কত টাকা লাগে, এটা আমি দুইজনকে জিজ্ঞাসা করেছি যারা করেছে। একজন 1100 টাকা দিয়ে করেছে আর একজন 1300 টাকা দিয়ে করেছে। তার মানে এরকম অ্যারাউন্ড 1200-র মধ্যে আমরা এটা করতে পারি। আল্ট্রাসোনোগ্রাফি করবো, এটা কিভাবে লিখি, আল্ট্রাসোনোগ্রাফি অফ অ্যান্টেরিয়র নেক। আল্ট্রাসোনোগ্রাফি অফ নেক কেন করব, তার বেশ কিছু অ্যাডভান্টেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এফএনএসি আমাদের হসপিটালে প্যাথোলজিস্টরা করে থাকে। আমরা কি বুঝতে পারবো এফএনএসি করে, বিনাইন নাকি ম্যালিগনেন্ট সেটা বুঝতে পারবো। এফএনএসি ডিস্ট্রিক্ট লেভেলে হয়, এবং এটা কিন্তু ফলিকুলার নিওপ্লাজমের ক্ষেত্রে অ্যাডেনোমা এবং কার্সিনোমাকে ডিফারেন্সিয়েট করতে পারে না। এরপরে থার্ড সেগমেন্টে আমরা ট্রিটমেন্ট থেকে 24টা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। পেশেন্ট যেহেতু সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে, এই জন্য তার ট্রিটমেন্ট হবে সার্জারি। আমরা কি কি টাইপের সার্জারি করতে পারি থাইরয়েডের ক্ষেত্রে। বিনাইন কেসে ইউজুয়ালি আমরা হেমিথাইরয়েডেক্টমি করে থাকি, অর্থাৎ একটা লোব এবং ইথমাস কেটে থাকি, যেটাকে আমরা বলি হেমিথাইরয়েডেক্টমি। আর ম্যালিগনেন্ট কেসে আমরা পুরোটা কেটে ফেলি, অর্থাৎ দুইটা লোবই কেটে ফেলি এবং মাঝখানের ইথমাসও কেটে ফেলি, এটাকে আমরা বলি টোটাল থাইরয়েডেক্টমি। আর কোনো ক্ষেত্রে যদি শুধু ইথমাস কাটা হয় সেটাকে আমরা বলি ইথমাসেক্টমি। আর বিনাইন কেস যখন আমরা বায়োপসিতে পাঠাবো, তখন যদি সেটা আবার ম্যালিগনেন্ট বলে, সেই ক্ষেত্রে আমরা আবার বাকি যে পোর্শন সেটাকেও কেটে ফেলবো, এটাকে আমরা বলি কমপ্লিশন থাইরয়েডেক্টমি। অর্থাৎ শুরুতে আমরা হেমিথাইরয়েডেক্টমি করেছিলাম, পরে যখন বায়োপসিতে ম্যালিগনেন্ট পেয়েছি বাকিটাও কেটে ফেললাম, এটাকে আমরা বলি কমপ্লিশন থাইরয়েডেক্টমি। আরো দুইটা অপশন আছে, সাবটোটাল এবং নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি। বিশেষ করে মাল্টিনোডিউলার গয়টারের ক্ষেত্রে আমরা যেই যে জায়গাতে নোডিউল পাবো সেই জায়গাগুলো কেটে ফেলবো, এবং বাকি দুই পাশেই কিছু কিছু পোর্শন, ভালো পোর্শন রেখে আসবো, মোটামুটি 3 গ্রামের মতো। এটাকে আমরা বলি সাবটোটাল থাইরয়েডেক্টমি। আর যখন এক পাশে অল্প পোর্শন রেখে আসবো সেটাকে আমরা বলবো নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি। অর্থাৎ এক পাশে আমরা যদি প্রায় 1 গ্রামের মতো রেখে আসি, সেটাকে আমরা বলবো নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি। তাহলে এই টাইপের সার্জারি আমরা কিন্তু করতে পারি। এখন আমরা কাকে সার্জারি করব বা এটার ইন্ডিকেশন কি থাকবে, এটাকে আমরা 4C দিয়ে মনে রাখতে পারি। ক্যান্সারের ক্ষেত্রে করব, সাসপিশন অফ ক্যান্সার যদি থাকে, বিশেষ করে ফলিকুলার নিওপ্লাজমের ক্ষেত্রে, কিংবা হাই রিস্ক নোডিউল যদি থাকে, সাথে কমপ্রেসিভ সিমটম যদি থাকে, ডিসফেজিয়া, ডিসনিয়া, হোর্সনেস অফ ভয়েস এগুলো যদি থাকে, এবং কসমেটিক পারপাসে বড় একটা নোডিউল দেখতে খারাপ লাগছে অথবা মাল্টিনোডিউলার যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কসমেটিক পারপাসে সার্জারি করতে পারি। এরপরে পেশেন্টের যখন বিনাইন একটা নোডিউল নিয়ে আসবে, সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান কি থাকবে, অর্থাৎ এফএনএসি তে যখন বিনাইন বলবে অথবা নোডিউলার গয়টার বলবে, তখন আমরা হেমিথাইরয়েডেক্টমি করব, অর্থাৎ একটা লোব কাটবো এবং ইথমাস কাটবো। যেই লোবে বিনাইন টিউমার আছে সেই লোবটা কাটবো এবং ইথমাস কাটবো।
তবে সে যদি অপারেশন করতে না চায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাকে ফলো আপে রাখতে পারি। অর্থাৎ এটা দেখে আমার কাছে বিনাইন মনে হচ্ছে, তখন এত বেশি তাড়াহুড়ারও কিছু নাই, জোর করে কোনো সার্জারি করার দরকার নাই, আমরা ফলো আপে রাখতে পারি। বাট বলে দিব যে আপনার যদি হঠাৎ করে বড় হয়ে যায় অথবা ব্যথা হয় অথবা যদি ডিসফেজিয়া, হোর্সনেস এগুলো যদি থাকে তাহলে আপনি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এমনিতেও সে 6 মাস পর পর এসে আল্ট্রাসোনোগ্রাফি করে কোনো চেঞ্জ পাচ্ছে কিনা সেটা কিন্তু দেখে ফেলবে। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে বিনাইন হলে ট্রিটমেন্ট প্ল্যান কি, কেন আমরা হেমিথাইরয়েডেক্টমি করবো? এখানে তো আর টোটাল করার দরকার নাই, ঠিক না? এটা তো ম্যালিগনেন্ট না, যেই লোভে সমস্যা সেটা আমরা কেটে ফেলতে পারি। হেমি মানে কি, একটা লোভ কাটবো, ইটমাস কাটবো। বিনাইনের ক্ষেত্রে সার্জারি না করতে চাইলে কি করব, কাউন্সিলিং করব যে আপনি এই সমস্যাগুলো থাকলে আমাদের কাছে আসবেন এবং 6 মাস পর পর ফলো আপ করব। থাইরয়েড নোডিউলার সুইলিং এর ট্রিটমেন্ট আমরা বলে ফেলেছি, অপারেশন করতে না চাইলে কি করব আমরা বলে ফেলেছি। একটা পেশেন্টের থাইরয়েড সুইলিং আছে বাট সে সার্জারি করতে চায় না, আমি কি করব এগুলো বলে ফেলেছি। পেশেন্টের টক্সিক সাইন না থাকলে কিন্তু এত বেশি ট্যাবলেট বা কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমরা ফলো আপ দিব। বাট টক্সিক সাইন থাকলে আমরা দেখা যাচ্ছে সার্জারি করে ফেলবো, কিন্তু সে যদি ড্রাগ নিতে না চায় বা সার্জারি করতে না চায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা রেডিওথেরাপি দিতে পারি। এবং আনফিট পেশেন্টের জন্য কিন্তু আমরা সার্জারি না করে রেডিওথেরাপি দিতে পারি। আর একটা মাল্টিনোডিউলার গয়টার থাকলে আমরা যেই যে জায়গাতে নোডিউল আছে সেগুলো কেটে ফেলবো আর ভালো জায়গাগুলো কিন্তু রেখে আসবো দুই পাশে, যেটাকে আমরা বলি সাবটোটাল থাইরয়েডেক্টমি। তাহলে সাবটোটাল কেন করলাম, আমরা জাস্ট খারাপ পোর্শনগুলো রিমুভ করলাম আর ভালো পোর্শনগুলোকে রেখে আসলাম দুই পাশে। অর্থাৎ মাল্টিনোডিউলার গয়টারের ক্ষেত্রে আমরা কিন্তু সাবটোটাল থাইরয়েডেক্টমি করতে পারি, অথবা এত বেশি নোডিউল যে কোনো ভালো জায়গায় খালি নাই সেই ক্ষেত্রে টোটালও করতে পারি, কিংবা নিয়ার টোটাল থাইরয়েডেক্টমিও কিন্তু করতে পারি। এতক্ষণ আমরা বিনাইনের ট্রিটমেন্ট বলেছি, এরপরে আমরা দেখব ম্যালিগনেন্সি হলে আমরা কি করব। আমরা 5 ধরনের ম্যালিগনেন্সি সম্পর্কে পড়েছি, এর মধ্যে সবচেয়ে কমন ছিল প্যাপিলারি কার্সিনোমা। প্যাপিলারি কার্সিনোমার ক্ষেত্রে যদি ফিমেল হয় লেস দেন 55 ইয়ার্স কিংবা লেস দেন 4 সেন্টিমিটার ইন সাইজ, গুড প্যাথোলজিক্যাল ভ্যারিয়েন্ট, তখন সেটাকে আমরা লো রিস্ক কেস বলে থাকি। আমরা একটু আগেই হাই রিস্ক কেসের জন্য একটা চার্ট পড়েছি, ওই চার্টের কোনো ফিচার যদি না থাকে সেটা হচ্ছে লো রিস্ক কেস। লো রিস্ক কেসে কিন্তু আমরা যেই লোবে সুইলিং সেটা কাটবো এবং ইটমাস কাটবো, অর্থাৎ হেমিথাইরয়েডেক্টমি করব এবং তাকে ফলো আপে রাখবো। আর যদি হাই রিস্ক কেস হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু টোটাল থাইরয়েডেক্টমি করব, এখানে রেখে আসার কোনো সুযোগ নাই। সাথে কোনো লিম্ফ নোড পেলে সেটাও কাটতে হবে, অর্থাৎ নেক ডিসেকশন করতে হবে। এবং যখনই আমরা টোটাল থাইরয়েডেক্টমি করি তখনই সাথে কিন্তু আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন করে সেটাকে একদম নিঃশেষ করে ফেলি। সাথে যেহেতু থাইরয়েড গ্ল্যান্ড এখন আর নাই, থাইরয়েড হরমোন প্রডিউস হবে না, এই জন্য আমাদেরকে কিন্তু থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে, অর্থাৎ থাইরক্সিন দিতে হবে লাইফ লং। এটা আমরা বললাম প্যাপিলারি কার্সিনোমার ট্রিটমেন্ট। কিন্তু আমরা যদি সলিটারি থাইরয়েড নোডিউলকে শুরুতে বিনাইন মনে করে হেমিথাইরয়েডেক্টমি করি এবং পরে যখন সেটা বায়োপসিতে পাঠাবো তখন যদি আমরা দেখি যে প্যাপিলারি কার্সিনোমা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু লো রিস্ক কেসে আর কিছু করা লাগবে না, কারণ লো রিস্কে তো আমরা হেমি করে থাকি, ঠিক না? হেমি করা শেষ, আমরা জাস্ট ফলো আপে রাখবো। কিন্তু যদি হাই রিস্ক কেস হয় সেই ক্ষেত্রে তো আমরা টোটাল করতে হবে। এখন আমি তো হেমি করে ফেলেছি, এখন তাহলে আমার কি করা লাগবে, বাকি পোর্শনটা কেটে ফেলা লাগবে। এটাকে আমরা বলি কমপ্লিশন থাইরয়েডেক্টমি। আর যেহেতু পুরোটা কেটে ফেললাম, সাথে আমাদের অবশ্যই রেডিওআয়োডিন অ্যাবলেশন করা লাগবে এবং থাইরক্সিন দিতে হবে। তাহলে আমরা প্যাপিলারি কার্সিনোমার জন্য ম্যালিগনেন্সি হলে কি করতাম, আরো বাকি আছে সেগুলো বলবো। ধরো প্যাপিলারি কার্সিনোমা পেলা, কি ট্রিটমেন্ট দিবা আমরা বলে ফেলেছি। টোটাল থাইরয়েডেক্টমি করার পরে হিস্টোপ্যাথোলজিতে, এখানে আসলে টোটাল হবে না, হেমি হবে। হিস্টোপ্যাথোলজিতে যদি বলে যে প্যাপিলারি, আচ্ছা টোটালের ক্ষেত্রে যদি হিস্টোপ্যাথোলজিতে বলে সেই ক্ষেত্রে আমরা পরে রেডিওআয়োডিন অ্যাবলেশন দিব, তারপরে আমরা থাইরক্সিন দিব। আর যদি বলে ম্যালিগনেন্সি নাই তাহলে আর কিছু করা লাগবে না। ইয়াং এজে প্যাপিলারি কার্সিনোমা সিনারিও দিয়ে ট্রিটমেন্ট জিজ্ঞাসা করতে বলতে পারে, প্যাপিলারি হলে ট্রিটমেন্ট কি, এগুলো আমরা বলে ফেলেছি। আমার কেস যদি প্যাপিলারি হয় আমরা ট্রিটমেন্ট বলেছি, হাই রিস্কে কি করব বলেছি। এবং সলিটারি নোডিউলের ক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা বলতে পারবো, যে কোনো সাইডে সলিটারি নোডিউলের ট্রিটমেন্ট আমরা বলতে পারবো। অপারেশনের পরে যদি দেখা যায় যে কার্সিনোমা, শুরুতে আমরা হেমিথাইরয়েডেক্টমি করি, অপারেশনের পরে যদি দেখি কার্সিনোমা সেই ক্ষেত্রে আমরা কিন্তু কমপ্লিশন থাইরয়েডেক্টমি করব। আর কমপ্লিশনের সাথে টোটালের ডিফারেন্স হচ্ছে, টোটালে আমরা একটা সেটিংয়েই পুরোটা কেটে ফেলি, কিন্তু কমপ্লিশনে আমরা শুরুতে হেমি করি, তারপরে বায়োপসি পাঠানোর পরে যখন হাই রিস্ক একটা প্যাপিলারি কার্সিনোমা পাই তখন আমরা বাকি পোর্শনটা আরেকটা ডিফারেন্ট সেটিংয়ে কাটি। এটা হচ্ছে দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স। এরপরে প্যাপিলারি কার্সিনোমার পরে আমাদের সেকেন্ড কার্সিনোমা ছিল ফলিকুলার কার্সিনোমা। তবে আমরা আগেই বলেছিলাম যে এফএনএসি তে ফলিকুলার নিওপ্লাজম বলে, অ্যাডেনোমা নাকি কার্সিনোমা এটা পার্থক্য করে বলতে পারে না। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে হেমিথাইরয়েডেক্টমি করব এবং আইডিয়াল হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসি করে তখনই কনফার্ম করা যে এটা অ্যাডেনোমা নাকি কার্সিনোমা। যদি কার্সিনোমা হয় তাহলে তো টোটাল থাইরয়েডেক্টমি করে চলে আসবো, আর যদি অ্যাডেনোমা হয় তাহলে আর কিছু করা লাগবে না, হেমি করলেই হবে।
আর টোটাল করলে তো সাথে রেডিও আয়োডিন, অ্যাবলেশন, থাইরক্সিন এগুলো তো দিতেই হবে, এগুলো আমরা জানি। কিন্তু আমাদের হসপিটালে বা আমাদের ক্ষেত্রে যখন ফ্রোজেন সেকশন আমরা পাই না, তখন আমরা হেমি করে চলে আসি এবং ওইটাকে পরে বায়োপসিতে পাঠাই। বায়োপসি রিপোর্ট যখন কয়েকদিন পরে আসবে তখন আমরা বুঝতে পারি যে এটা অ্যাডেনোমা নাকি কার্সিনোমা। অ্যাডেনোমা হলে তো আমাদের আর কিছু করা লাগবে না, কিন্তু যদি কার্সিনোমা হয় পেশেন্টকে আবার ওটিতে নিয়ে আসি, আবার তাকে যে বাকি লোবটা রেখে এসেছিলাম সেটাকে আবার কেটে ফেলি, যেটাকে আমরা বলি কমপ্লিশন থাইরয়েডেক্টমি, এবং সাথে যেহেতু পুরোটা কেটে ফেললাম রেডিওআয়োডিন অ্যাবলেশন এবং থাইরক্সিন দিব। এটা গেল ফলিকুলারের ক্ষেত্রে। আর মিডুলারির ক্ষেত্রে আমরা কি করি, মিডুলারির ক্ষেত্রে কিন্তু এরকম হেমিটেমি করার কোনো সুযোগ নাই, আমরা টোটাল থাইরয়েডেক্টমি করব। এবং এই ক্ষেত্রে নর্মালি সেন্ট্রাল যে লিম্ফ নোড লেভেল 6 এটা সবসময় কেটে ফেলতে হবে, কারণ এখানে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, এবং পেরিফেরাল কোনো লিম্ফ নোডে যদি যাই সেই ক্ষেত্রে সেটাকেও কাটতে হবে, অর্থাৎ নেক ডিসেকশন করতে হবে। আর সাথে যেহেতু টোটাল করেছি সাথে অবশ্যই রেডিওআয়োডিন অ্যাবলেশন এবং থাইরক্সিন সাপ্লিমেন্টেশন করতে হবে। আমাদের 4 নাম্বার কার্সিনোমা ছিল অ্যানাপ্লাস্টিক, ওইটার প্রগনোসিস খুবই খারাপ। ওইটার ক্ষেত্রে এরকম সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলোর কোনো রোল নাই। ওইখানে আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট পেশেন্টকে দিতে পারি তার কমফোর্টের জন্য বা তার সমস্যাটাকে রিলিফ করার জন্য। তাহলে আমরা ম্যালিগনেন্সি হলে কি করব, আর লিম্ফোমা তো সেপারেট একটা টপিক, ওইটার ক্ষেত্রে কি করব এটা ডিফারেন্ট কোনো ভিডিওতে বলার চেষ্টা করব। ম্যালিগনেন্সি হলে কি করতাম আমরা সেটা বলে ফেলেছি, ফলিকুলার হলে কি ট্রিটমেন্ট, ফলিকুলার অ্যাডেনোমা হলে কি ট্রিটমেন্ট এগুলো আমরা বলে ফেলেছি। অ্যাডেনোমা হলে আমরা হেমি করব, কার্সিনোমা হলে আমরা কিন্তু টোটাল করার চেষ্টা করব। এরপর আমরা ইনসিশন সম্পর্কে বলার চেষ্টা করি, যে ইনসিশন আমরা কিভাবে এবং কোথায় দিই। এটার ইনসিশনটাকে আমরা বলি কোচার্স ইনসিশন। একটা হরাইজন্টাল ইনসিশন আমরা দিই স্কিন ক্রিজে বিলো দা কলার লাইন, অর্থাৎ ম্যানোব্রিয়ামের প্রায় 2 সেন্টিমিটার উপরে আমরা একটা কার্ভিলিনিয়ার ইনসিশন দিয়ে থাকি। তবে ফিমেলের ক্ষেত্রে যাদের বিশেষ করে হেভি ব্রেস্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটু হায়ার ইনসিশন দিয়ে থাকি, যাতে এটা ম্যানোব্রিয়ামের দিকে তাকে ড্র্যাগ করে হাইপারট্রফিক স্কার করতে না পারে। আর এটা আমরা একটা স্টার্নোক্লেডোমাস্টয়েড থেকে আরেকটা স্টার্নোক্লেডোমাস্টয়েড পর্যন্ত একটা ইনসিশন দিয়ে থাকি, এবং এখানে আমরা স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু কেটে থাকি। তাহলে কি ইনসিশন দিব এটা আমরা বলে ফেললাম। আর থাইরয়েডেক্টমি করতে কত টাকা লাগে এটা আমরা নিজ দায়িত্বে জেনে নিব। আমরা আগেই বলেছি পেশেন্টকে সার্জারি করতে হলে অবশ্যই ইউথাইরয়েড কন্ডিশনে নিয়ে যেতে হবে, হাইপো বা হাইপার থাকা যাবে না। তো হাইপো থাকলে আমরা কি ট্রিটমেন্ট দিব এটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, আমরা ওরাল থাইরক্সিন দিব 0.1 টু 0.2 মিলিগ্রাম সিঙ্গেল ডেইলি ডোজ। আর যাদের ক্ষেত্রে আমরা টোটাল থাইরয়েডেক্টমি করে ফেলেছি তাদের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট, তাদেরও তো একটা আয়াট্রোজেনিক হাইপোথাইরয়েডিজম হওয়ার চান্স থাকে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট ডোজ হিসেবে কিন্তু প্রতিদিন 0.05 মিলিগ্রাম করে দিতে পারি, এবং তারপরে সেটাকে কশাসলি ইনক্রিজও করতে পারি চাইলে। আর কখনো যদি র্যাপিড রেসপন্স দরকার হয়, যেমন কেউ যখন মিক্সিডিমা কোমাতে চলে যাবে তখন আমরা র্যাপিডলি সেটাকে কারেকশন করতে চাই, তখন আমরা কিন্তু T3 দিতে হবে, অর্থাৎ ট্রাই আয়োডোথাইরোনিন দিতে হবে 20 মাইক্রোগ্রাম। এরপরে ফোর্থ সেগমেন্টে আমরা কমপ্লিকেশন নিয়ে 15টা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। থাইরয়েডেক্টমির কমপ্লিকেশন হিসেবে আমাদের পার অপারেটিভ কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন হেমোরেজ তো সব অপারেশনেই হয়, এখানে আরো বেশি হয়। নার্ভ ইনজুরি হতে পারে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কিংবা সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ইউনিল্যাটারালি ইনজুরি হয় তাহলে পেশেন্টের হর্সনেস অফ ভয়েস হবে। এই ক্ষেত্রে যেহেতু এক পাশে সমস্যা আরেক পাশে 6 মাসের মধ্যে কম্পেনসেট করে ফেলবে, এই জন্য তাকে জাস্ট ফলো আপে রাখতে হবে। আর বায়োল্যাট্রাল হলে তো তখন স্ট্রাইডর হবে, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, শ্বাস নিতে পারবে না, তখন আমাদের কিন্তু এমার্জেন্সি ট্রাকিওস্টমি করতে হবে। আর সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এটা সবার জন্য সমস্যা ক্রিয়েট না করলেও যারা সিঙ্গার তাদের জন্য কিন্তু খুবই সমস্যা, এটা আগে থেকে আমাদের কাউন্সিলিং করে নিতে হবে যদি সে সিঙ্গার হয়। সাথে কিছু অ্যানেস্থেটিক কমপ্লিকেশন হতে পারে। আর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে আমরা ইমিডিয়েট এবং লেট ভাগ করে বলে থাকি। ইমিডিয়েটলি পেশেন্টের 24 ঘন্টার মধ্যে রিঅ্যাকশনারি হেমোরেজের জন্য ব্যান্ডেজটা সোলেন এবং সে রেসপিরেটরি ডিস্ট্রেস, ব্রেন টিউবে কালেকশন এগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা টেনশন হেমাটোমার চিন্তা করব, যেখানে হেমাটোমাটা তার ট্রাকিয়াতে কম্প্রেস করে রেসপিরেটরি ডিস্ট্রেস ক্রিয়েট করতে পারে। এরকম ক্ষেত্রে আমরা ব্যান্ডেজটাকে সরাবো এবং স্টিচ অফ করব অ্যাসেপ্টিক প্রিকশন সহকারে, এবং ক্লটটাকে ইভ্যাকুয়েট করে ওইখানে যে ক্লট থাকবে সেগুলোকে ইভ্যাকুয়েট করব, কারণ ক্লট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্ট্রাকশনের মাধ্যমে ব্লিডিং বন্ধ হতে পারবে না। তো ক্লটটাকে ইভ্যাকুয়েট করব, তারপরে এক ব্যাগ ব্লাড দিব, যেহেতু অলরেডি অনেক ব্লাড লস হয়ে গেছে, তারপরে আমরা তাকে ওটিতে পাঠাই। আন্ডার জিএ প্রপার হেমোস্টেসিস করব, অর্থাৎ যেই ভেসেল থেকে ব্লিডিং হচ্ছিল সেটাকে কোয়াগুলেশন করব ডায়াথার্মির মাধ্যমে। এছাড়া পেশেন্টের ল্যারিঞ্জিয়াল ইডিমা হতে পারে লিম্ফেটিক অবস্ট্রাকশনের জন্য, এখান থেকে সে ডেথের দিকেও চলে যেতে পারে। এবং তার আমরা আগেই বলেছি বায়োলেট্রাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি পালসি হয় সেই ক্ষেত্রে তার স্ট্রাইডার ডেভেলপ করতে পারে, এই ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি ট্রাকিওস্টমি করতে হবে। আমরা যখন টোটাল থাইরয়েডেক্টমি করব তবে এটা কিন্তু শুধুমাত্র আমাদের বায়োলেট্রালের ক্ষেত্রেই হয়, হেমিথাইরয়েডেক্টমির ক্ষেত্রে কিন্তু স্ট্রাইডার হওয়ার চান্স থাকবে না, যেহেতু আমরা এক পাশে কাটি।
প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি হতে পারে টোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা পুরোটা কেটে ফেলবো তখন 4টা থাইরয়েডই যখন চলে যাবে তখন কিন্তু প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি হবে। সেই ক্ষেত্রে পেশেন্ট হাইপোক্যালসিমিয়ার ফিচার, টিটানি বা কার্পোপেটাল স্পাজম নিয়ে আমাদের কাছে আসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা 10% ক্যালসিয়াম গ্লুকোনেট দিব 10 ml নর্মাল স্যালাইনে 10 মিনিটে। এটাকে আমরা রুল অফ 10ও বলে থাকি। কেন আমরা 10 মিনিটে দিব? কারণ এর চেয়ে র্যাপিডলি দিলে পেশেন্টের কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। এছাড়া ইউনিল্যাটারাল হলে হোর্সনেস অফ ভয়েস হতে পারে, কিংবা আমরা নিউমোথোরাক্সের মতো ইনজুরিও কিন্তু করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে। লেট কমপ্লিকেশন হিসেবে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম, হাইপোক্যালসিমিয়া এগুলো হতে পারে, ওন্ড ইনফেকশন, হাইপারট্রফিক স্কার, কিলয়েড, স্টিচ গ্র্যানুলোমা কিংবা রিকারেন্ট থাইরোটক্সিকোসিস হতে পারে। তাহলে এখান থেকে আমাদেরকে প্রশ্ন করে যে আয়াট্রোজেনিক কি কি কমপ্লিকেশন হতে পারে, কয়েক ঘন্টা পরে কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যেমন টেনশন মানে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কি কি কমপ্লিকেশন আমরা বলেছি, টেনশন, হেমাটোমা, স্ট্রাইডর, এগুলোর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি করবো এগুলো আমরা বলে ফেলেছি। সার্জারির কমপ্লিকেশন তিনটা যদি ইম্পর্টেন্ট বলতে বলে আমরা হেমোরেজ বলবো, নার্ভ ইনজুরি বলবো, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি, এবং স্ট্রাইডর বা প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সির কথা আমরা বলতে পারি। স্ট্রাইডর তো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের মধ্যেই চলে যাবে। আর হিমিথাইরয়েডেক্টমিতে আমাদের প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি হবে কিনা, হবে না। আমরা টোটাল করলেই কেবলমাত্র প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি কিংবা বায়োল্যাট্রাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসির মতো ঘটনা টোটালের ক্ষেত্রে কেবলমাত্র ঘটবে। থাইরয়েডের আশেপাশে আমাদের প্যারাথাইরয়েড আছে পোস্টেরিয়রলি, এবং এটা কিভাবে বুঝবো? হাইপোক্যালসিমিয়ার ফিচার ডেভেলপ করবে। কোন নার্ভ? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কিংবা সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। আমরা স্ট্রাইডর পেতে পারি। পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট আমরা কিভাবে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন করবো এটা আমরা বলে ফেলেছি। ব্লিডিং অফ না হলে, অর্থাৎ টেনশন হেমাটোমার ব্লিডিং অফ না হলে সেই ক্ষেত্রে আমরা তাকে ওটিতে পাঠাই, প্রপার হেমোস্ট্যাসিস করার চেষ্টা করব। মাস্টয়েড, থাইরয়েড এবং ম্যান্ডিবুলার সার্জারিতে কি কি নার্ভ ইনজুরি হয়? আমরা আপাতত থাইরয়েডটা বললাম, অন্যান্য ক্লাসে আমরা বাকিটা বলবো। কোন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি বেশি হয়? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইনজুরি কিন্তু বেশি হয়, কারণ এটার অবলিক এবং ভ্যারিয়েবল কোর্স থাকে। আর লেফটটা লং থাকে, তবে এটা কনস্ট্যান্ট পজিশন থাকার কারণে খুব একটা ইনজুরি হয় না। আমরা জানি ঝড়ে কিন্তু লম্বা গাছটা বেশি উল্টায়, তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে লেফটটা বেশি ইনজুরি হবে। অর্থাৎ ঝড়ে মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বোঝাচ্ছি, লেফটটা বেশি ইনজুরি হবে। আর সার্জারি করতে গেলে কোনটা বেশি ইনজুরি হবে? রাইটটা, কারণ এটার অবলিক কোর্স থাকে এবং ভ্যারিয়েবল পজিশন থাকে। তাহলে রাইটটা কেন ইনজুরি হয় আমরা বলে ফেললাম। এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড 4টা থাকে। থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েডেক্টমিতে যখন টোটাল করব তখন প্যারাথাইরয়েড ইনজুরি হতে পারে, পেশেন্ট হাইপোক্যালসিমিয়ার ফিচার নিয়ে আসবে। লেফটের ক্ষেত্রে যদি প্যারালাইসিস হয় সেক্ষেত্রে কি চিন্তা করতে পারি আমরা? সিএল আঙও চিন্তা করতে পারি, অথবা থাইরয়েডের সার্জারির কমপ্লিকেশনও চিন্তা করতে পারি। পেশেন্টের ওটি করার পরে পেশেন্টের যদি রেসপিরেটরি ডিস্ট্রেস হয় ওটি টেবিলেই, তাহলে আমরা চিন্তা করব বাইল্যাট্রাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি, তখন আমরা তাকে ইমার্জেন্সি ট্রাকিওস্টমি করে ফেলবো। এই ক্ষেত্রে ডেঞ্জার বা কমপ্লিকেশন কি আমরা অলরেডি বলে ফেলেছি। একটা কখন কাটা যাবে? হেমিতে একটা কাটা যেতে পারে, আর টোটালে দুইটা কাটা যেতে পারে। তখন আমরা কি করব বলেছি? এক পাশে কাটলে 6 মাস আমরা অপেক্ষা করব, কম্পেনসেশন করতে পারে, আর দুইটা কাটলে ইমার্জেন্সি ট্রাকিওস্টমি করব। কমপ্লিকেশন অফ হেমিথাইরয়েডেক্টমি বলেছি। এই ক্ষেত্রে কিন্তু বাইল্যাট্রালের ওগুলো বলা যাবে না, প্যারাথাইরয়েডটা বলা যাবে না, কিংবা স্টাইডর বলা যাবে না। কি কি আমরা কাটতে পারি এগুলো সব বলে ফেলবো। এই সার্জারিতে আর কোন গ্ল্যান্ডের, হেমিতে কিন্তু আর কোনো গ্ল্যান্ডের ইনজুরি হবে না, ঠিক না? প্যারাথাইরয়েডের ইনজুরি হেমিতে হবে না। আর ইনসাফিসিয়েন্সি কখন হবে? টোটালের ক্ষেত্রে হবে। এই পেশেন্টের কি প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি হওয়ার চান্স আছে? নাই, কারণ তাকে আমরা হেমিথাইরয়েডেক্টমি করেছি। তাহলে আমরা কমপ্লিকেশন থেকে 15টা প্রশ্ন পড়ে ফেললাম। ফাইনালি আমরা ফিফথ সেগমেন্টে থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট সম্পর্কে 8টা প্রশ্ন সলভ করব। তো শুরুতেই এটা বুঝতে হলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে হবে, অথবা এটা সম্পর্কে প্রশ্ন করা হয়। থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপস ফ্রম দ্য ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ফ্যারিংস, অর্থাৎ টাঙ্গের যে অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর জাংশন, ফোরামেন সিকাম, সেখানে একটা থাইরয়েড ডাইভার্টিকুলাম ফর্মেশন হয়, যেটা পরবর্তীতে ডিসেন্ড ডাউন করতে থাকে। এবং এটা পরবর্তীতে যখন হাইওয়েড বোনটা ডেভেলপ করে তখন এটা হাইওয়েড বোনের ভেতরে চাপা পড়ে যেতে পারে, কিংবা সামনে বা পেছনে থাকতে পারে, অর্থাৎ আমরা জানি না এটা কোথায় আছে। এবং তারপরে আলটিমেটলি তার ফাইনাল পজিশনে যায় লোয়ার পার্ট অফ দ্য নেকে। এবং এই কোর্সটা নর্মালি অবলিটারেট করে যায়, কিন্তু কখনো যদি এটা জন্মের পরেও পারসিস্ট করে কোনো লেভেলে এবং সিস্ট ফর্মেশন করে, সেটাকেই আমরা কিন্তু থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট বলে থাকি। এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? থাইরোগ্লোসাল সিস্ট ইজ এ সিস্টিক মিডলাইন নেক সুয়েলিং অকারিং ইন এনি পার্ট along the line of thyroglossal tract। এই যে ট্র্যাক্টটা এখানে যে কোনো পার্টে ডিউ টু ফেলিয়ার অফ দ্য থাইরোগ্লোসাল ডাক্ট অর ট্র্যাক্ট টু অবলিটারেট কমপ্লিটলি, অর্থাৎ এটা যখন অবলিটারেট করবে না তখন এরকম সিস্ট ফর্মেশন হতে পারে। কেন হয় এটা? সাধারণত ডিউ টু ফেলিয়ার অফ দ্য থাইরোগ্লোসাল ডাক্ট অর ট্র্যাক্ট টু অবলিটারেট কমপ্লিটলি, আমরা ডেফিনেশন থেকে বললাম। এবং এটা ইউজুয়ালি স্পোরেডিক হয়,
বাট রেয়ারলি ফ্যামিলিয়াল ভ্যারিয়েন্টও থাকতে পারে অটোজোমাল ডমিনেন্ট। এটা ইউজুয়ালি আমাদের মনে হয় যে ইয়াং চিলড্রেনে হয়, ঠিক আছে, ইউজুয়ালি ইয়াং চিলড্রেনেরই হয়, তবে যে কোনো এজে হতে পারে। তাহলে কেউ যদি প্রশ্ন করে 50 বছরে হবে কিনা, ইয়েস, এটা হতে পারে। আর এটা আমরা শুরুতে বলেছিলাম যে যখন আমরা থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন করব তখন আমরা টাং প্রোট্রুড করতে বলবো, অর্থাৎ মিড লাইনে আমাদের যদি এটাকে থাইরোগ্লসাল ডাক্ট সিস্ট মনে হয় তাহলে আমরা অবশ্যই টাং প্রোট্রুড করতে বলবো। টাং প্রোট্রুড করলে এটা মুভ করে। তো কেন এটা মুভ করে? কারণ বিকজ অফ দ্য অ্যাটাচমেন্ট অফ থাইরোগ্লসাল ডাক্ট টু দ্য ফোরামেন সিকাম এট দ্য বেস অফ টাং, এই জন্য টাং প্রোট্রুড করলে এটা মুভ করে। এটাকে আমরা বলি টাগ সাইন। আবার আরেকটা আছে হুডিং সাইন। অনেক সময় আমাদের এই মিডলাইন সুইলিংটাকে অনেক সার্জন ভাবতে পারে এটা একটা অ্যাবসেস, আমরা ইনসিশন এন্ড ড্রেনেজ করি, তখন ইনসিশন এন্ড ড্রেনেজ করলে কিন্তু এখানে আয়াট্রোজেনিক থাইরয়েড ফিস্টুলা হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যখন টাং প্রোট্রুড করব তখন জাস্ট স্কিনটা মুভ করবে, পুরো সুইলিংটা মুভ করবে না, সেটাকে আমরা বলি হুডিং সাইন। কোথায় কোথায় থাইরোগ্লসাল ডাক্ট সিস্ট হতে পারে? বেস অফ দ্য টাং, সুপ্রাহাইওয়েড, সাবহাইওয়েড যেটা মোস্ট কমন, অন দ্য থাইরয়েড কার্টিলেজ এবং ইন ফ্রন্ট অফ ক্রিকয়েড, অর্থাৎ ওপর থেকে নিচে আমরা খুব ইজিলি এটা মনে রাখতে পারি। এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট হলো সিস্ট্রাংস অপারেশন। আমরা এখানে সিস্ট কাটবো, ট্র্যাক্ট কাটবো। এটা শুনে আবার মনে করার কোনো কারণ নাই যে সিস্ট্রাঙ্ক মানে সিস্ট এবং ট্র্যাক্ট কাটা। সিস্ট্রাঙ্ক আসলে আবিষ্কারকের নাম অনুসারে বলা হয়েছে। সিস্ট কাটবো, ট্র্যাক্ট কাটবো, বডি অফ হাইওয়েড কাটবো এবং কোর অফ টাং টিস্যু কাটবো। আর যখন কোর অফ টাং টিস্যু ছাড়া বাকি তিনটা কাটি সেটাকে আমরা বলি মডিফাইড সিস্টাম বা শালাংস প্রসিডিউর। তাহলে এখান থেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করে যে ডেভেলপমেন্ট কি, আমরা অলরেডি বলে ফেলেছি। তারপর এখান থেকে এটা কি জিনিস, ডেফিনেশন, কেন হয়, কেন এটাকে থাইরয়েড মনে হলো, কেন থাইরোগ্লসাল সিস্ট না, এটা কিভাবে পার্থক্য করব, টাক সাইন দিয়ে। টাক সাইন জিনিসটা কি, কেন টাং প্রোট্রুড করলে মুভ করে, এগুলো আমরা বলে ফেলেছি। কোথায় কোথায় থাকতে পারে অর্থাৎ লোকেশন আমরা বলেছি। 50 ইয়ার অ্যাডাল্টে অবশ্যই হতে পারে, যে কোনো এজেই হতে পারে। ট্রিটমেন্ট কি আমরা বলেছি, কোন অপশন করা হয়, সিস্টাঙ্ক অপারেশন, অপারেশনের নাম বলেছি, এই নাম কেন, আবিষ্কারকের নাম অনুসারে। কি কি কাটা হয়, 4টা স্ট্রাকচার আমরা বলে ফেলেছি, এবং একটা না কাটলে সেটাকে আমরা শালাংস প্রসিডিউর অথবা মডিফাইড সিস্টাঙ্ক বলে থাকি। কেন আমরা বডি অফ হাইওয়েড কাটলাম? আমরা শুরুতেই বলেছি যে এখানে এটা ইন ফ্রন্ট, বিহাইন্ড অথবা থ্রু থাকতে পারে, আমরা তো জানি না যে কোথায় আছে, এই জন্য বডি অফ হাইওয়েটাও অবশ্যই কাটতে হবে, কারণ ট্র্যাক যদি আমরা রেখে আসি তাহলে আবার কিন্তু সেখান থেকে রিকারেন্স হবে। তাহলে আমরা থাইরয়েড থেকে 5টা সেগমেন্টে মোট 66টা প্রশ্ন সলভ করার চেষ্টা করেছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।